এগুলো চুক্তি তো আমরা বলছিলাম বাতিল করা দরকার, একসাথে বলছিলাম। কিন্তু সেই চুক্তিগুলো তো বাতিল করতেছে না। চুক্তিগুলো রিভিউ করতেছে না। আবার শেখ হাসিনাকে আমরা কত খোঁচাখুচি করছি। অবৈধ চুক্তি, অবৈধ চুক্তি। একটা অবৈধ চুক্তি বাতিল করতে পারলাম না। আদানিকে শেখ হাসিনা 900 একর জায়গা দিচ্ছে, সেটা বাতিল করতে পারলাম না। তো খালি তো আমরা যখন ক্ষমতাহীন ছিলাম তখনও বলছি করা দরকার, এখনো বলতেছি করা দরকার। করা তো হচ্ছে না। করা দরকার কিন্তু করা তো হচ্ছে না, করছে না যারা দায়িত্বে আছে। করা হচ্ছে না কেন? মানে এখানে সরকারের দুর্বলতা কি? সরকার তো আর রাজনীতিবিদ না যে তারা মানে দলের তারা খুশি রাখতে হবে। ওইটাই। ওরা তো সরকার তো রাজনীতিবিদ না। ওদের তো জনগণের কাছে দায়বদ্ধ না। এইজন্য এগুলো করে না। জনগণের কাছে দায়বদ্ধ থাকলে ওই কমিটমেন্ট রক্ষার একটা বিষয় ছিল। তাদের তো কোনো কমিটমেন্ট রক্ষার বিষয় নাই। তারা পরবর্তী সরকারের জন্য আইন বানায়। তারা কোন আইনে চলবে সে আইন ঠিক করছে? তাদের জন্য কি আইন? তারা নির্বাচন করতে চায়। আমাদের কোন তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা কখনো নির্বাচন করেনি। কিন্তু তারাও একটা উপদেষ্টা। এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার। নাকি? তাহলে এই সরকারের আইনটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই কাছাকাছি কিছু একটা হবে। তাহলে এরা তো না মানে আইন, না মানে কানুন চলতেছে আল্লাহর সেইজন্য হস্তে। তারা সনদ নিয়ে মানে একটা আইনি বৈধতা চাচ্ছে, যেটা জামাতও চাচ্ছে, এনসিপিও হুম। চাচ্ছে। তো ওই জুলাই সনদের মধ্যে কি লেখা আছে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে কি পারবে না? এরা খালি মানুষের জন্য আইন বানায়, নিজেদের জন্য আইন ঢোকাতে হবে না এর ভিতরে। তো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে নির্বাচন এখন দেখেন এখানে এই জুলাই সনের মধ্যে ঢুকান যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, দেখবেন যে হেরাই আগে বলবে এই সনদ আমি স্বাক্ষর করবো না বলে দেবে। এরা কি নির্বাচন করবে নাকি? আমরা তো শুনিনি এখন ওরা নির্বাচন করবে। এটাই আর কি। এই উপদেষ্টারা কি নির্বাচন করবে? এই উপদেষ্টারা নির্বাচন করতে চায় তো অনেকে স্বপ্ন দেখতেছে নির্বাচন করবে তারা। আপনার হলো বলছে নির্বাচন করতে চায় এরকম বলে। কোন উপদেষ্টা তো আগে নির্বাচন করে নাই, এখন এদের মনের মধ্যে সাধ জাগছে এরা করবে। এতদিন এমপি, এতদিন মন্ত্রী হয়ে থাইকা ডবল মন্ত্রী, ট্রিপল মন্ত্রী একজন। হ্যাঁ, একজনের একটা প্রাইভেট কার নেওয়ার কথা, একজন এসে 6টা 7টা করে লইছে। এতগুলো সুযোগ সুবিধা লইয়া এখন কয় আবার নির্বাচন করবে, তার মানে এটা তো নির্বাচন বোঝা যাচ্ছে। মানে কোন দল থেকে? এনসিপি না জামাত? যে দল থেকে করুক, এনসিপি থেকে করলে বৈধ, আর জামাত থেকে করলে অবৈধ, বা এনসিপি থেকে অবৈধ, বিএনপি থেকে করলে বৈধ, এরকম তো না। যে জিনিসটা মানে হলো হারাম সেটা যে কোনো পরিস্থিতিতেই হারাম। এটাই আমরা বলতেছি যে উপদেষ্টাদের নির্বাচন করার বিষয়টা আমরা ভালোভাবে নিচ্ছি না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন ইতিহাস হয়ে থাকবে যে এরা এরকম একটা খারাপ কাজ করলো আর কি। না, আপনি কি আসিফের কথা বলছেন? আসিফ তো যেরকম ঘোষণা দিয়েছিল যারাই আছে, আসিফ আছে, অনেকেরই তো স্বপ্ন দেখতে পারে যে এই জিনিস আসিফের জন্য অবৈধ। মানে আমরা যে জিনিস ধরেন এইরকম তো না যে আসিফ হলো আসিফ এই জন্য সে নির্বাচন করতে পারবে, আর আসিফ নজরুল স্যার হলো আসিফ নজরুল এই জন্য সে নির্বাচন করতে পারবে না। তাহলে আসিফ মাহমুদের জন্য যদি নির্বাচন বৈধ হয়, তাহলে আসিফ নজরুল স্যারও বলবে যে আমিও নির্বাচন করব, রেজনা ম্যাডাম বলবে আমিও নির্বাচন করব। এটা কি এরকম আছে যে ক্যাটাগরি করা আছে যে এই 25 বছরের অল্প 25 বছর বয়স্ক যেসব যুবক তারা নির্বাচন করতে পারবে, আর 25 বছরের বয়সের উপরে যারা আছে যে সকল উপদেষ্টা তারা নির্বাচন করতে পারবে না? আপনি কি আইন কার জন্য করতে চান বলেন? না, আসিফ মাহফুজ ওরা তো মানে আসিফ বিশেষ করে তো ঘোষণা দিয়েছে, তো মাহফুজের ব্যাপারেও সে একই মতে বলা যায় যে তফসিল ঘোষণার পরে তারা পদত্যাগ করে তারা হয়তো নির্বাচনে তাদের আরে দলে বাবা, গরুর প্রস্রাব গায়ে লাগলে নামাজ হবে না। এখন এদের কি আবার এরকম আছে স্বর্ণের গরু আছে যেটার প্রস্রাব পবিত্র? আর আমরা কয়েকদিন আগে আসিফের যে ঘটনা দেখেছি এখন তার শুনতে পাচ্ছি না যে ও চাঁদাবাজের যে বিষয়টা ছিল, তদন্ত কমিটি গঠন হলো, সেটাই। সেটাও তো আমরা জানি না। আসিফ মাহমুদের জন্য যেটা অবৈধ, সাখাওয়াত সাহেবের জন্য সেটা অবৈধ। সাখাওয়াত সাহেব যদি উপদেষ্টা হয়ে নির্বাচন করতে চায় সবাই গালি দিবে না? তাহলে ওই গালিটা আসিফের জন্য দিবে না কেন? জুলাই করছে দেখে সব মাপ নাকি? জুলাই করছে, তারপরে তাদের বন্ধুরা হচ্ছে এনসিপির। হ্যাঁ, এদের বন্ধুরা এনসিপি হইলে তাহলে হেরা যে কোনো কিছু করতে পারবে, ইচ্ছা করতে ওয়েস্টার্নে যাইতে পারবে। এখন বিষয় হলো আমরা ধরলাম চাঁদাবাজির কেস, হেরা বানাই দিল হাঁসের কেস। কি একটা চালাকি দেখছেন নি? তো সেটা হ্যাঁ, তো আর হলো না, সেটা তো আর সমাধান হলো না। আমরা শুনলাম যে তদন্ত হইতেছে, কিন্তু তদন্তের কি হইলো সেটা তো আমরা জানি না। তারপরে নূরের ব্যাপারে এইটাই। ওইটাই এই যে দেখেন আমাদের ইয়া আপা আছে,
ওই শিরিন আপাকে বহিষ্কার করছে। শিরিন আপা বহিষ্কার না করছে নারীর প্রতি অসম্মান করার কারণে শিরিন আপা প্রতিবাদ করছে তার ফোরামে, এই জন্য তাকে বহিষ্কার করছে। অথচ দেখলাম ওই যে এনসিপি সমন্বয়ক একজন, সে উত্তরায় চাঁদাবাজি করছে, গ্রেপ্তারও হয়েছে, ওরা এখনো বহিষ্কার করে নাই। তার মানে কি, যে নাচানাচি করে হেরা বহিষ্কার করবে না, কারণ এদের নেতাদের মনোরঞ্জন করে। আর যে নারীর উপর নিপীড়নের বিরুদ্ধে কথা বলছে শিরিন আপা, হেরে বহিষ্কার করে দিছে। ঠিক আছে, তো এটা হলো এনসিপি নিয়ে বললে ছোট মানুষ কান্নাকাটি করবো, এই জন্য বলতে ইচ্ছা করে না। এনসিপির কথা বলছেন, কিন্তু স্বয়ং আসিফেরই তো মানে চাঁদাবাজির একটা বিষয় আমরা শুনছিলাম হাসকান্ডের আগে, যেটা আপনি বলছেন। হ্যাঁ, এগুলো দায়িত্ব ছাড়ুক, তারপর দেখেন না কি কি বের হয়। আর এখন সে যে যুক্তরাষ্ট্রের বিষয়টা একটু আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রে যে এখন মানে চট্টগ্রামে মনে হয় একটা মহড়া চলছে, তো সেটা নিয়ে আগেও আলোচনা হয়েছিল, আসলে এগুলোর উদ্দেশ্য কি, এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা? যুক্তরাষ্ট্র কি বুঝি নাই। যুক্তরাষ্ট্রের মানে বিমান বাহিনীর মহড়া চলছে। আচ্ছা, আমি বলি আমাদের নাগরিকদের মত অবস্থাকে আমি আপনাকে বলি, একটা উদাহরণ দিই যে যুক্তরাষ্ট্র ইস্যুতে কেন অনেক নাগরিক সমর্থন করে, এর একটা কারণটা কি, সাইকোলজিক্যাল বিষয়টা কি। পাবনাতে একটা মহিলা এমপি কর্তৃক ধর্ষিত হয়েছে, ওই মহিলা নিজেকে ধর্ষিত মনে করে না, ও এমপি রে বিয়ে করতে চায়। ঠিক আছে, এখন ওই জায়গাটাতেই যদি একটা বাস ড্রাইভার ওই মেয়ের ধর্ষণ করতো, তাহলে কিন্তু সে লম্বা করে একটা মামলা দিয়ে দিত তার বিরুদ্ধে, সে ওখানে কিন্তু তাকে স্বামী হিসেবে চাইতো না। তো আমেরিকার ক্ষেত্রেও, আমেরিকা তো ধনী বড় লোক, এরকম নাগরিকদের একটা মাইন্ডসেট আছে যে আমেরিকা দ্বারা ধর্ষিত হলে সমস্যা নাই, বুঝতে পারছেন। কিন্তু ইন্ডিয়া তো গরিব, ইন্ডিয়া দ্বারা ধর্ষিত হলে সমস্যা, আমি গরিবের দ্বারা ধর্ষিত হবো কেন? তো এইরকম একটা বিষয়। কিন্তু আমাদের দৃষ্টিতে ইন্ডিয়া আমেরিকা না, আমরা কোনো বিদেশি আগ্রাসনকে সমর্থন করি না, আমরা কোনো বিদেশি ইস্টাবলিশমেন্ট এখানে চাই না। আমাদের জায়গা থেকে আমরা করিডোরে প্রতিবাদ করতেছি অনেকদিন যাবত, আমরা শুধু ইন্ডিয়ার প্রতিবাদ করিনি, আমরা চাই বাংলাদেশ এসব আন্তদেশীয় বিবাদে লিপ্ত না হোক। আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ চাই। আমরা অর্থনৈতিক ভাবে স্বনির্ভরতা অর্জন করতে চাই জাপানের মতো। জাপান একটা যুদ্ধে লড়াইয়ে কি ভুল করছে দেখেন, এরপর থেকে এরা যুদ্ধের কথা মুখেও তোলে না, তাই না? এবং এরা শান্তশিষ্ট ভাবে ঠান্ডা মাথায় আগায় যাচ্ছে, কিন্তু এরা এরা সবার সাথে বন্ধুত্ব রক্ষা করে চলতেছে। আমাদের দেশটাও সেরকম একটা মানে শান্ত নদীর মতো প্রবাহিত হবে। এই নদীতে সবাই মাছ চাষ করবে, মাছ নেবে, খাবে, জীবন সুন্দর হবে। আমরা এসব ঝগড়া বিবাদ, আমেরিকা যেখানে যাবে সেখানে কি অবস্থা হয় ওটা একটু ঐতিহাসিক ভাবে সবাই পর্যালোচনা করা দরকার। যে জায়গাগুলোতে গেছে সেখানে শান্তি বিরাজ করতেছে কিনা, এটা কিন্তু আমরা যদি শিক্ষা না নেই তাহলে কিন্তু ওই ভিয়েতনামের মতো একদিন অনেক রক্ত দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমেরিকা যাওয়া মানেই ওই বড় লোক আসছে আপনাকেও দুটো দিবে এইরকম না কিন্তু। ঠিক আছে, এই বাংলাদেশের দিকে সবার নজর। বাংলাদেশ একটা ধনী দেশ, বাংলাদেশ সমৃদ্ধ একটা দেশ, বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশের চেয়ে ধনী একটা দেশ। কেন একটা ধনী দেশ আমি আপনাদেরকে বলি, সারা বিশ্ব করোনা সংকটে কাইট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কাইট হয় নাই। কেন কাইট হয় নাই? কারণ এই দেশের দেয়ালের মানে একটা ফাটল থেকে বট গাছ জন্ম নেয়। বিষয়টা বোঝেন, এত আবহাওয়া উর্বর, এই দেশের মতো সমৃদ্ধ দেশ কোথাও নাই। এবং এইখানে এখন নতুন করে আরো অনেক সম্ভাবনা দেখবেন। আমাদের এখানে নতুন করে আবার মসলিন শাড়ি হচ্ছে, এই সারা বিশ্ব মসলিন শাড়ির জন্য পাগল হয়ে যাবে। আবার মসলিন শাড়ির কাপড় দিয়ে থ্রি পিস বানাবে, পেটিকোট বানাবে, ছেলেরা মসলিন শাড়ির কাপড় দিয়ে শার্ট বানাবে, ফতুয়া বানাবে, পুরা দুনিয়া মসলিন কাপড় দিয়ে আবার হয়ে যাবে। এই মসলিন ইন্ডিয়া বানাতে পারবে না, মায়ানমার বানা, এটা আমরাই বানাবো। তো আমরা, আল্লাহ আমাদেরকে প্রাকৃতিক ভাবে এখানে উর্বর করে দিছে। এবং এক সময় ওই যে গ্রিক রাজা বলছিল, তোমরা একটু বঙ্গদেশ থেকে কম মুসলিম শাড়ি কেনো, তোমরা তো আমাদের সব স্বর্ণ মুদ্রা বঙ্গদেশকে দিয়ে দিচ্ছ এই মুসলিম কইরা। তো আমরা